গল্পের শুরুতে দেখা যায় বিদ্যুৎ বাণীর লকআপের সামনে চলে আসে। বিদ্যুৎ এসে বাণীকে বলছে যে তুই যেখানে আমিও সেখানে, হয়তো ভগবান আমাকে তোকে সুপরামর্শ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। বাণী বিদ্যুৎকে বলছে যে তোমার আমার সুপরামর্শ দরকার নেই, তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এরপর বিদ্যুৎ তো ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় অনিরুদ্ধ তো যেই বাচ্চাটাকে উদ্ধার করেছিল গুন্ডাদের হাত থেকে, সেই বাচ্চাটাকে ঘরে নিয়ে তো এসেছে, বা সেই বাচ্চাটার চেক আপের জন্য ডাক্তারকেও নিয়ে এসেছে। ডাক্তারবাবু এসে বাচ্চাটাকে ওষুধপত্র দিয়ে যায় আর বলে যে ঘরের নর্মাল খাবারই খাওয়াতে। এরপর ডাক্তার অনিরুদ্ধকে আরেকটা কথাও বলে যে বাচ্চাটা কথা বলতে পারে না। এই বলেই ডাক্তারবাবু ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ এবার খাবার এনেছে বাচ্চাটাকে খাওয়াবে বলে, বাচ্চাটাকে তো খাওয়াচ্ছে। সাথী তখনই বলছে কোন ঘরের বাচ্চা তার নেই ঠিক, হয়তো তার মা কেঁদে বুক ভাসাচ্ছে। অনিরুদ্ধ তখন বলছে যে যাই হোক আমার চোখে পড়েছিল, তা না হলে যে বাচ্চাটা কোথায় থাকতো কি জানি। এরপর দেখা যায় অনিরুদ্ধ তো বাচ্চাটাকে নিয়ে অনেক সেবা যত্ন করছে, ওকে নিয়ে খেলাধুলা করছে, আর সেগুলো আড়াল থেকে থানার মেজবাবু দেখতে থাকে। পর অফিসারটা তো অনিরুদ্ধদের বাড়িতে ঢুকেই অনিরুদ্ধকে বলছে আমি একটা দরকারে আপনাদের বাড়িতে এসেছি। অনিরুদ্ধ তো প্রথমে ভেবেছিল হয়তো বাণীর কিছু একটা হয়েছে, তাই অফিসারকে বলছে বাণীর কিছু একটা হয়নি তো। অফিসার তখন জানায় যে না না, বাণীর কিছু হয়নি, আমি ওই যেই বাচ্চাটা মিসিং ডায়েরি করেছিলেন আপনারা, সেই বাচ্চাটাকে নিতে এসেছি। এরপর অনিরুদ্ধ বাচ্চাটাকে অফিসারটার হাতে তুলে দেয়। অনিরুদ্ধ অফিসারটাকে এটাও জানায় যে যেই লোকগুলো এই বাচ্চাটাকে কিডন্যাপ করতে এসেছিল তাদের মধ্যে একটা লোক বলল যে এই বাচ্চাটা আসল টার্গেট নয়, ওর বাবাই আসল টার্গেট। এর মানে বোঝা যাচ্ছে যে আবারও কিন্তু বাচ্চাটার ওপর হামলা হতে পারে। অফিসার তখন অনিরুদ্ধকে বলছে লোকটা কি মানে মোটাসোটা ছিল? অনিরুদ্ধ তখন বলে হ্যাঁ, ওরা একটা লোক মোটাসোটা ছিল আর ওর সঙ্গে আরো দুজন ছিল, টোটাল 3 জন এসেছিল। অফিসার তখন জানায় যে আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। এরপর অনিরুদ্ধ যে ডাক্তার দেখিয়েছিল সেটার প্রেসক্রিপশনটা অফিসারটাকে দিয়ে দেয় আর বলছে যে ওর মা বাবাকে এই প্রেসক্রিপশনটা দিয়ে দেবেন। আসলে ও যখন বাড়িতে এসেছিল তখন ও অজ্ঞান হয়ে গেছিল, আর আমি কোনো রিস্ক না নিয়ে ডাক্তারকে ডেকে নিয়েছিলাম, তাই এই মেডিসিনগুলো কাইন্ডলি কিনে ওকে খাইয়ে দিতে বলবেন। অফিসারের তো অনিরুদ্ধদের বাড়ির ব্যবহার দেখে, লোকের ব্যবহার দেখে খুব ভালো লাগে। এরপর অনিরুদ্ধ অফিসারটাকে বলছে যে আমার ওয়াইফের কেস ফাইলটা যদি আপনি আরেকবার দেখেন তাহলে খুব ভালো হতো। আমার বারবার মনে হচ্ছে ওই ম্যারেজটিক রিপোর্টটা সত্যি নয়, আমি জানি বাণী সম্পূর্ণ নির্দোষ। অফিসারটা তখন অনিরুদ্ধকে জানায় যে যা হবে সমস্ত কিছু কোর্টেই হবে। এই বলেই অফিসারটা বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কোর্টের রায় ঘোষণার দিন চলে আসে। জজ সাহেব কোর্টে যখনই রায় ঘোষণা করতে যাবে, মানে বাণীকে শাস্তি দেওয়ার জন্য, তখনই বাণীর উকিল অ্যাডভোকেট সেন সঙ্গে সঙ্গে জজ সাহেবকে থামায়। অ্যাডভোকেট সেন জজ সাহেবকে জানায় যে আদালতের আমি পারমিশন নিয়ে আমি কিছু সাক্ষ্য প্রমাণ এক্ষুনি পেশ করতে চাই, তা না হলে যে অনেক দেরি হয়ে যাবে। জজ সাহেব তো অ্যাডভোকেট সেনকে কিছুতেই টাইম দিতে চাইছে না। আর অ্যাডভোকেট সেন জানায় যে আমি আর বেশিক্ষণ সময় নেব না, একটুখানি সময়ের মধ্যেই আমি প্রমাণ করে দেব বাণী চ্যাটার্জি নির্দোষ। অনিরুদ্ধ তো জাজকে বলছে যে আমরা সাধারণ মানুষ, কোর্টই আমাদের সব থেকে শেষ ভরসা, তাই আমাদের প্লিজ আর একবার সময় দিন। জাজ তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি অনুমতি দিলাম, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। এরপর দেখা যায় বাণীর উকিল কোর্টে সেদিনে সিসিটিভি ফুটেজটা চালিয়ে দেয়। মৌলিক তো দেখেই পুরো চমকে যায় যে সিসিটিভি ফুটেজটা এরা পেলো কোথা থেকে। এরপর বাণীর উকিল জাজকে বলছে যে আমার মক্কেল বাণী চ্যাটার্জির ওপর যে কেস লেগেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, সিসিটিভি ফুটেজটা দেখে সেটাই প্রমাণিত। কারণ মিস্টার রায়ের ওপর গুলি চলেছে ঠিকই, কিন্তু সেই গুলি আমার মক্কেল চালায়নি, আঙুল তো আসলে ট্রিগারেই নেই। মৌলি তখন মনে মনে ভাবছে আর বলছে যে সিসিটিভি ফুটেজটা ওদের কাছে এলো কি করে? তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, অনিরুদ্ধ এটা নিতেই অফিসে এসেছিল, কিন্তু ওকে তো সার্চ করা হয়েছিল, সেখানে তো কিছু ছিল না। আসলে মৌলি যখন অফিসে অনিরুদ্ধকে সার্চ করেছিল, অনিরুদ্ধ সেই সিসিটিভি ফুটেজের চিপটা গালের মধ্যে লুকিয়ে রেখেছিল, সেটা মৌলি ধরতেই পারেনি। এদিকে দেখা যায় বাণীর উকিল আর একটা প্রমাণ জাজ সাহেবকে দেয়। জাজ সাহেব দেখে বলছে এ কি, এটা তো ব্যারিস্টিক রিপোর্ট, আগের দিন যেই রিপোর্ট কি জমা দেওয়া হয়েছিল সেটার সঙ্গে এটার কোনো মিল নেই কেন? ঠিক তখনই থানার বড়বাবু কাঠগড়ায় এসে জজ সাহেবকে বলছে যে আগের যে রিপোর্টটা সেটা ভুয়া ছিল, মানে ভুল ছিল, আর আজকের রিপোর্টটা অথেন্টিক, মানে এটা আসল। জাজ সাহেবের পর ভালো করে রিপোর্টটা দেখে সকলকে বলছে যে
পিনাকি রায়ের বুকে যে গুলিটা লেগেছিল সেটা বাণী চ্যাটার্জির বন্দুক থেকে বেরোনো গুলি সম্পূর্ণ আলাদা, মানে সেটার সঙ্গে কোনো মিল নেই। বাণীর বিপক্ষীয় উকিল তখন জজ সাহেবকে বলছে যে যে একবার ভুল করেছিল ব্যারিস্টিক রিপোর্টে, সে যে এবারও ভুল করেনি তার কি প্রমাণ আছে? বাণীর উকিল তখন যে ব্যারিস্টিক রিপোর্টটা করে তাকে কাঠগড়ায় ডেকে নেয়। এরপর ডক্টর মিত্র কাঠগড়ায় এসে জাজ সাহেবকে সম্পূর্ণটা বলে যে ওই গুলির সাইজ রেঞ্জ সম্পূর্ণটা আলাদা ছিল, ওইটা ওই বন্দুক থেকে বেরোতেই পারে না। এরপর কাঠগড়াতে পিনাকিকেও ডাকা হয়। বাণীর উকিল এরপর পিনাকিকে জিজ্ঞাসা করছে, আপনি ওদিন কাঠগড়ায় এসে বলেছিলেন যে বাণী চ্যাটার্জি নাকি গুলিটা চালিয়েছিল, তাই তো? পিনাকি তখন বলছে যে হ্যাঁ, আগে আমার তো তাই মনে হয়েছিল, কিন্তু আজকের প্রমাণ দেখে এখন এটা তো মনে হচ্ছে না। এরপর বাণীর উকিল পিনাকিকে জিজ্ঞাসা করছে যে বাণী যখন গুলিটা আপনার দিকে চালায় তখন ও তোমার থেকে কতটা দূরে ছিল? তো পিনাকি তখন বলছে যে ওই 2 ফুট মতন। বাণীর উকিল তখন জজ সাহেবকে বলছে যে ওখানে ব্যারিস্টিক রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে গুলিটা 10 থেকে 12 ফুট দূরে থেকে চালানো হয়েছে, মানে অনেক দূর থেকে কেউ আড়াল থেকে ওনাকে গুলিটা করেছে। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাণী চ্যাটার্জিকে কেউ ফাঁসানোর জন্য এটা করেছে, এটা পরিকল্পিত প্ল্যান। এদিকে নয়নতারা মৌলিকে বলছে, দিদিভাই আর কোনো আশা নেই গো, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ডাকাত রানী মিষ্টি করেও এ যাত্রাতে বেঁচে গেল। মৌলি তখন তো কাঁদছে আর বলছে যে আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা কিভাবে হয়ে গেল। এরপর জজ সাহেব সমস্ত প্রমাণ হাতে পেয়ে বাণীকে নির্দোষ প্রমাণিত করে। সকলে তো জজ সাহেবের রায় শুনে খুব খুশি হয়, অনিরুদ্ধ তো খুশিতে কেঁদে ফেলে। বাণীকে ছুটে গিয়ে জড়িয়ে ধরে, বাণীও জড়িয়ে ধরে অনিরুদ্ধকে কাঁদছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আর আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো কমেন্টে একটু অবশ্যই জানিয়ে যাবেন।